নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। 28শে ফেব্রুয়ারি সকালে ইসরায়েল আমেরিকার বিমান বাহিনী তেহরানে যৌথ আক্রমণ করে যে যুদ্ধ শুরু করেছিল, আজ তা 10ম দিনে পড়ল। এরই মধ্যে যুদ্ধের একটা বড় বিষয় তৈরি হয়েছে। বিষয়টি হচ্ছে পাকিস্তানের প্রবেশ, দর্শক হিসেবে নয়, অন্যতম পক্ষ হিসেবে। কোন পক্ষে পাকিস্তান? আপনারা সবাই জানেন এই যুদ্ধের দুটি পক্ষের, একদিকে ইরান, অন্যদিকে ইরানের বিরুদ্ধ শক্তি। এই বিরুদ্ধ শক্তির মধ্যে আছে প্রত্যক্ষভাবে ইসরায়েল এবং আমেরিকা, আর এই বিরুদ্ধ শক্তির সহযোগী শক্তি হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, বাহরিন সহ এক গাদা আরব দেশ, যাদের পরিচয় আমেরিকার স্যাটেলাইট বা উপগ্রহ বা সহযোগী হিসেবে। এরা আমেরিকার সহযোগী শক্তি, সুতরাং তারা ইরানের বিরুদ্ধে এবং আমেরিকা ইসরায়েলের পক্ষে। খবর যেটা এসেছে সেটা হলো সৌদি আরবের ডাকে পাকিস্তান এই যুদ্ধে অংশ নিতে রাজি হয়েছে বন্ধু সৌদির সমর্থনে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি? পাকিস্তান এই যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিচ্ছে সৌদি আরবের হয়ে, মানে আমেরিকার হয়ে, মানে ইসরায়েলের হয়ে। কার বিরুদ্ধে লড়াই করবে? ইরানের বিরুদ্ধে। আশা করি এই জোটবন্দি নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। আর এবার বলি সংবাদের উৎস সম্পর্কে। আল জাজিরা সমেত বিশ্বের একাধিক মেনস্ট্রিম মিডিয়া খবর দিয়েছে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কারণে পাকিস্তান ইরান বিরোধী সংঘাতে জড়িয়ে পড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। আর সেই ইঙ্গিতের মূল উৎস পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের বক্তব্য পরবর্তী সৌদি পাকিস্তান নিরাপত্তা নিয়ে জেনারেল মুনিরের সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্সের যে বৈঠক। আল জাজিরা 7ই মার্চ 2026-এ এক প্রতিবেদনে বলেছে, ইসাক দার সেনেট সেশন ও প্রেস ব্রিফিংয়ে সৌদির প্রতি পাকিস্তানের ডিফেন্স অব্লিগেশন বা প্রতিরক্ষা যে বাধ্যবাধকতা তার উল্লেখ করেছেন। উল্লেখ করে কি বলেছেন? যে এই যুদ্ধে সৌদির পাশে দাঁড়াতে প্রস্তুত পাকিস্তান সৌদির আমন্ত্রণে। বুঝতে কি আর অসুবিধা হয়? তাহলে আগে নিয়ে যাই অন্য কথা। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধে সৌদি আরবের চাপে পাকিস্তানের সম্পৃক্ততা সমালোচকদের চোখে মুসলিম বিশ্বের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা, আর একই সঙ্গে এটা দেখিয়ে দেয় ট্রাম্প যতই বলুন ইরানের কোমর ভেঙে দিয়েছেন তিনি, এই কোমর ভেঙে দেওয়ার বুলি যতই আওড়ান না কেন তিনি, যুদ্ধক্ষেত্রে তার অবস্থান ততটা সুবিধাজনক নয়। নইলে ওয়াশিংটনের মিত্রদের মানে পাকিস্তানের মতো বাহ্যিক সহায়তার প্রয়োজন হতো না। অর্থাৎ ওয়াশিংটন নিজে সব দেখতে পারতো, তা পাচ্ছে না, আর পাচ্ছে না বলেই পাকিস্তানকে ডাকার দরকার হয়েছে। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, যা শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে না, বরং পুরো মুসলিম বিশ্বের ভেতরকার বিভাজন, সৌদি পাকিস্তান সম্পর্ক, আমেরিকার কৌশলগত অবস্থান এবং ট্রাম্পের তথাকথিত শক্তিশালী বৈদেশিক নীতির বাস্তবতাকেও নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পাকিস্তান এখনও সরাসরি যুদ্ধে সেনা পাঠিয়েছে, অস্ত্র পাঠিয়েছে এমন নয়, তবে তারা ডাক পেয়েছে ও সেই ডাকে সাড়া দিতে রাজি হয়েছে। সুতরাং দুদিন 4 দিনের মধ্যেই তারা পৌঁছে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে, যদি সত্যি পাকিস্তান ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের কোনো সংঘাতে সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ে, তাহলে তার অর্থ কী? এটা কি শুধু একটি সামরিক সিদ্ধান্ত, নাকি এর ভেতরে আছে বড় ধরনের কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নির্ভরতা, আঞ্চলিক ভোটের রাজনীতি এবং মুসলিম বিশ্বে নেতৃত্বের লড়াই? আমার মতে এই বিষয়টিকে
শুধু পাকিস্তান বনাম ইরান হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে 3টি স্তরে বোঝার বিষয়। প্রথমত, সৌদি আরব পাকিস্তানকে কেন ব্যবহার করতে চাইতে পারে? দ্বিতীয়ত, পাকিস্তান কেন এমন একটা ঝুঁকির পথে হাঁটতে চলল? আর তৃতীয়ত, এই পুরো ঘটনাটা কিভাবে ট্রাম্পের যুদ্ধনীতি ও কূটনৈতিক যে শক্তি যার কথা বলছেন ট্রাম্প, তার সীমাবদ্ধতাকে কিভাবে সামনে এনে দিল, উলঙ্গ করে দিল। প্রথমে পাকিস্তানের বিষয়টা দেখি। পাকিস্তান বহু বছর ধরেই সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। এর উপরে আবার 2025 সালে নতুন করে প্রতিরক্ষা চুক্তিও করেছে। সৌদি আরব শুধু একটি মিত্র রাষ্ট্র নয়, অনেক সময় পাকিস্তানকে আর্থিক সংকট থেকে, মানে ভিখারি পাকিস্তানকে ভিক্ষে দেওয়ার ব্যাপারে সবার আগে সম্পদ নিয়ে এসছে সৌদি আরব। সৌদি আরব পাকিস্তানের বড় তেল সরবরাহকারী এবং কৌশলগত পৃষ্ঠপোষক। এক কথায়, ইসলামাবাদ ও রিয়াদের সম্পর্ক কেবল আনুষ্ঠানিক বন্ধুত্বের নয়, এটি স্বার্থ, নিরাপত্তা, অর্থনীতি এবং প্রভাবের সমন্বয়ে গড়ে ওঠা একটা পুরনো জোট। এখানেই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সম্পর্ক কি পাকিস্তানকে এমন জায়গায় ঠেলে দিতে পারে যা তাকে মুসলিম বিশ্বের আরেকটি শক্তিশালী রাষ্ট্র অর্থাৎ ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করে? সমালোচকদের বক্তব্য হচ্ছে, যদি পাকিস্তান সত্যিই সৌদি আরবের চাহিদা মেনে ইরান বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়, তাহলে সেটা মুসলিম উম্মাহ, সেই মুসলিম উম্মার ঐক্যের ভাষণের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। কারণ দীর্ঘদিন ধরে পাকিস্তান নিজেকে জনসমক্ষে বলেছে যে সে হলো একটি মুসলিম শক্তি, একটি আদর্শের রাষ্ট্র এবং মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা করে। পাকিস্তান বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ। কিন্তু সেই পাকিস্তান যদি আর এক মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে, বিশেষ করে যে রাষ্ট্র বাইরের শক্তি আমেরিকার ভূ রাজনৈতিক খেলার অংশ, তার বিরোধিতা করছে এবং সেই আমেরিকার একজন সঙ্গী সৌদি আরব, সেই সৌদি আরবের সমর্থকের ভূমিকা যদি পাকিস্তান নেয়, তাহলে সমালোচকরা বলবেন যে এটা অবশ্যই বিশ্বাসঘাতকতা। এখানে বলবেন আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বাস বলে কিছু নেই, বন্ধুত্ব বলে কিছু নেই, আছে শুধু স্বার্থ। কথাটা আংশিক সত্যি, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সমস্যা হলো সে নিজেকে শুধু বাস্তববাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরে না, সে প্রায়ই নিজেকে মুসলিম বিশ্বের আবেগ, আদর্শ এবং প্রতিরোধ রাজনীতির এক প্রতীক হিসেবে উপস্থাপন করে। ফলে যখন সেই একই রাষ্ট্র ক্ষমতাবান আরব মিত্রের চাপে আর এক মুসলিম বিশ্বের দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন প্রশ্ন উঠবেই, আদর্শের কথা বলা হচ্ছিল তাহলে কার জন্যে? এখন আসি সৌদি আরবের ভূমিকায়। সৌদি আরব কেন পাকিস্তানকে পাশে চাইবে? কারণ পাকিস্তানের একটা বড় সামরিক কাঠামো আছে, অভিজ্ঞ সেনাবাহিনী আছে এবং মুসলিম বিশ্বের মধ্যে তার সামরিক পরিচিতি এখনো গুরুত্বপূর্ণ। আর সৌদির আছে কি? সৌদির টাকা আছে, অস্ত্র আছে, পশ্চিমের সমর্থন আছে। কিন্তু প্রতিটি সংঘাতে কেবল অর্থ আর অস্ত্র যথেষ্ট নয়, দরকার থাকে জনবল, দরকার সামরিক আস্থা, দরকার এমন একটি রাষ্ট্র যে প্রকাশ্যে বা আড়ালে বলবে আমরা আছি তোমার সঙ্গে। সেই জায়গা থেকেই পাকিস্তানকে সৌদি আরব একটি কার্যকর অংশীদার হিসেবে দেখে। বিশেষ করে যদি সংঘাতের চরিত্র এমন হয় যেখানে সরাসরি বড় শক্তির নাম সামনে না এনে মুসলিম বিশ্বের ভেতর থেকে একটি জোট দেখানোর প্রয়োজন পড়ে, তখন পাকিস্তান শুধু একটি দেশ নয়, একটা প্রতীক হয়ে ওঠে যে দেখো, এটা শুধু সৌদির যুদ্ধ নয়, এটা মুসলিম বিশ্বের ভেতরেও সমর্থন আছে। আর এখানেই বিষয়টা স্পর্শকাতর হয়ে যায়, কারণ মুসলিম বিশ্বের সাধারণ মানুষের চোখে এই ফ্রেমটি একেবারেই আলাদা। তারা দেখতে পারে এই ফ্রেমে যে একটি মুসলিম দেশকে আরেকটি মুসলিম দেশের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে এবং এর পেছনে আছে আঞ্চলিক আধিপত্যের রাজনীতি, সাম্রাজ্যবাদী হিসাব এবং মার্কিন প্রভুত্ববাদ, সঙ্গে ইহুদিদের স্বার্থ রক্ষার জন্যে মার্কিনীদের এগিয়ে আসা। ফলে পাকিস্তান যদি এ খেলায় নামে, তাহলে শুধু একটি সামরিক সিদ্ধান্ত নেয় না,
সে মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভাজনকে আরও গভীর করার দায়ও নিজের কাঁধে তুলে নেয়। এখন সবচেয়ে আলোচিত জায়গায় আসি, এই পরিস্থিতি ট্রাম্পকে কিভাবে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ট্রাম্পের রাজনৈতিক ভাষা আমরা সবাই চিনি। তার বক্তব্য হুঙ্কার আছে, হুমকি আছে, দম্ভ আছে, বড় বড় ঘোষণা আছে। তিনি এমন এক নিজের ছবি আঁকতে পছন্দ করেন যেখানে মনে হয় আমেরিকা এবং তিনি একাই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন, প্রতিপক্ষকে কোণঠাসা করতে পারে এবং চাইলে যত দ্রুত সম্ভব ফল বের করে আনতে পারে। কিন্তু বাস্তব যুদ্ধ, বাস্তব কূটনীতি আর বাস্তব জোট রাজনীতি মঞ্চের ভাষণের মতো সরল নয়। যদি সত্যিই এমন অবস্থা তৈরি হয় যে আমেরিকা তার ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের পাকিস্তানের মতো বাইরের সামরিক সমর্থন চাইতে বলে, তাহলে সেটা এক ধরনের সংকেত দেয়। সেই সংকেত হলো আমেরিকার পরিস্থিতি ভালো নয়, মাঠের পরিস্থিতি ততটা সহজ নয়, প্রতিপক্ষকে যতটা দুর্বল ভাবা গিয়েছিল ততটা দুর্বল তারা নয়, এবং নিজেদের শক্তি সম্পর্কে যে দম্ভ তাদের আছে সেই দম্ভটাও বাস্তবে প্রমাণিত নয়। অর্থাৎ বাইরে যত মুখে শক্তির বুলি শোনা যাক না, ভেতরে ততটাই কিন্তু খালি ব্যাপার। এবং এইখানেই পাকিস্তানকে দরকার পড়েছে। এক কথায় বললে, সত্যিকারের শক্তিধর পক্ষকে বারবার অন্যের কাঁধ খুঁজতে হয় না। যদি ট্রাম্প প্রশাসনের অবস্থান সত্যিই এত মজবুত হতো, যদি যুদ্ধক্ষেত্রে বা কূটনৈতিক ময়দানে তাদের কর্তৃত্ব এত নিরঙ্কুশ হতো, তাহলে পাকিস্তানের মতো রাষ্ট্রকে টেনে আনার দরকার হতো না। এই দরকারটাই দেখিয়ে দেয় যে ট্রাম্প তার যা শক্তি বলছেন আর বাস্তবে তার শক্তির যা প্রকাশ পাচ্ছে, দুটো এক জিনিস নয়। গত কয়েকদিন ধরে ইরান যেভাবে লড়ছে সেই ব্যাপারে প্রতিবেদন তৈরি করে আমি এই কথাটাই বলেছি। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমেরিকা যখন কোনো সংঘাতে সরাসরি মুখ হয়ে উঠতে চায় না, তখন সে প্রায়ই আঞ্চলিক বন্ধুদের ঠেলে দেয় সামনে। এতে দুটো লাভ হয়। প্রথমত, সরাসরি দায় কিছুটা কমানো যায়। দ্বিতীয়ত, সংঘাতকে স্থানীয় সংঘাত বলে তাকে আলাদা করে দেওয়া যায়, যেন এটা বাইরের শক্তির আমেরিকার চাপ নয়। কিন্তু সমস্যা হলো, এইসব কৌশল মানুষ কিন্তু ধরেও ফেলে খুব তাড়াতাড়ি। মানুষ বুঝে যায় যে কেন পাকিস্তানকে ডাকা হচ্ছে, পাকিস্তান কেন আসছে, আর এইসব কে কাকে সাহায্য করবে। এ কারণেই পাকিস্তানের সম্ভাব্য সম্পৃক্ততা শুধু ইসলামাবাদের সিদ্ধান্ত নয়, এটা আমেরিকার সিদ্ধান্ত। এবং সেই আয়নায় যে ছবি দেখা যায় সেটা হলো, ট্রাম্প আদৌ শক্তিমান ভাবমূর্তি যেটা দেখাচ্ছে আদৌ তা নয়, বরং উল্টোটা দেখা যাচ্ছে। অতিরিক্ত উচ্চকণ্ঠ প্রশাসন, নিজের ক্ষমতা নিয়ে বড় বেশি বুকনি, অথচ অন্যকে ডাকতে হচ্ছে লড়বার জন্যে। পাকিস্তানের জন্য এই পথ মোটেই সহজ নয়, কারণ তার নিজের দেশেও এই প্রশ্নে বড় ধরনের বিরোধিতা তৈরি হতে পারে এবং শুরু হয়ে গেছে। পাকিস্তানের ভেতরে শিয়া জনগোষ্ঠী আছে। শুধু শিয়া কেন, যে কোনো সাধারণ মুসলমান, সে যে পক্ষেরই হোক না কেন, যে পন্থেরই হোক না হোক, শিয়া হোক, সুন্নি হোক কিংবা অন্য যাই হোক না কেন, ইসরায়েল আমেরিকা জোটের বিরুদ্ধে সমস্ত মুসলমান। তারা ইরানের পক্ষে। এছাড়া ইরানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত আছে, বেলুচিস্তান প্রশ্ন আছে, আফগান ভূ রাজনীতির চাপ আছে। সবচেয়ে বড় কথা, ইরানের সঙ্গে সরাসরি বৈরিতা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাকে অস্থিতিশীল করতে পারে। অর্থাৎ ইসলামাবাদ যদি রিয়াদের খুশির জন্য বা ওয়াশিংটনের সুবিধার জন্য, ইসরায়েলকে বাঁচাবার জন্য তেহরানের বিপক্ষে কোনো সক্রিয় ভূমিকায় যায়, তাহলে তার খরচ শুধু বাইরের ময়দানে নয়, ভেতরের রাজনীতিতেও গুনতে হবে পাকিস্তানকে। এই জায়গায় পাকিস্তানের সামনে এক ধরনের দ্বৈত সংকট তৈরি হয়েছে। একদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট করার ঝুঁকি, অন্যদিকে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর ঝুঁকি। একদিকে আর্থিক ও কূটনৈতিক লাভ সৌদির সাথে, আমেরিকার সাথে, অন্যদিকে আদর্শিক অবস্থান ও আঞ্চলিক স্থিতিশীলতার শক্তি। আর এই দুইটোই সংকট দেখিয়ে দেয় পাকিস্তান কোনো স্বাধীন কৌশলগত সুপার পাওয়ার নয়, সে হচ্ছে বড় শক্তি আর ধনী মিত্রদের ভাড়া করা পুতুল। যেমন নাচাতে চাইবে তেমন নাচবে। এবার মুসলিম বিশ্বের দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখি।
বহু সাধারণ মানুষ, বিশেষ করে যারা ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেনের অভিজ্ঞতা দেখেছে, তারা এখন আর আমেরিকার ওই বহু ব্যবহৃত নিরাপত্তা দেব আমরা, স্থিতিশীল রাখবার জন্য যুদ্ধ দরকার, এসবগুলোকে বিশ্বাস করে না। তারা জানে এসব যুদ্ধের আড়ালে আছে আমেরিকার প্রভাব বিস্তারের লড়াই, সম্পদ ও রুট নিয়ন্ত্রণের হিসাব এবং রাজনৈতিক আনুগত্য তৈরি করার পরিকল্পনা। সেই অভিজ্ঞতার জায়গা থেকে দেখলে পাকিস্তানের এমন কোনো ভূমিকাকে দুনিয়ার কোনো মুসলমান তারা সমর্থন করবে না। তারা একে ঘৃণা করবে পাকিস্তানকে। কারণ মুসলিম বিশ্বের মানুষ এখন খুব স্পষ্টভাবে একটি প্রশ্ন করে, যখন মুসলিমদের ওপর আঘাত আসে তখন এত ঐক্যের ডাক কোথায় থাকে? আর যখন এক মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আর এক মুসলিম রাষ্ট্রকে দাঁড় করানোর দরকার হয়, তখন এত দ্রুত সামরিক জোট কিভাবে তৈরি হয়ে যায়? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু প্রশ্নটি বৈধ। আর এই বৈধ প্রশ্নের মুখোমুখি পাকিস্তানকে দাঁড়াতেই হবে। আমি মনে করি এই পুরো ঘটনাটার সবচেয়ে বড় শিক্ষা হলো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখনো শুধু মধ্যপ্রাচ্যের নয়, এটা দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলছে, মুসলিম বিশ্বের জনমতকে বদলে দিচ্ছে, আঞ্চলিক জোটকে পুনর্গঠিত করছে এবং বড় শক্তির আসল চেহারাটাকে খুলে ধরেছে। তাই পাকিস্তান যদি ইরান বিরোধী কোনো সামরিক ফ্রেমে ঢুকে পড়ে এবং যদি সৌদির পাশে দাঁড়িয়ে যুদ্ধে নামে, তাহলে সেটা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, এটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক অবস্থান, যার মূল্য অনেক বড় করে পাকিস্তানকে কিন্তু চোকাতে হবে। সবশেষে আমি একটাই কথা বলবো, এই ইস্যুকে শুধু পাকিস্তান কি করলো এই প্রশ্নে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের দেখতে হবে কে পাকিস্তানকে কোথায় ঠেলছে, কেন ঠেলছে এবং এই প্রক্রিয়া থেকে কার লাভ হচ্ছে। সৌদি আরব তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানকে যদি ব্যবহার করে, আর যদি আমেরিকান কৌশলগত দুর্বলতা ঢাকতে সেই সমীকরণকে কাজে লাগানো হয়, তাহলে পাকিস্তান কেবল একটি অংশগ্রহণকারী দেশ নয়, সে হয়ে উঠবে এই অন্যের যুদ্ধের বাহক, ভাড়া করা সেনা। সে আমেরিকা, ইসরায়েল এই শক্তির পক্ষে দাঁড়াচ্ছে। আর তখন সমালোচকদের এই বক্তব্য আরও জোরালো হবে। এটা শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটা মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ সংহতির বিরুদ্ধে একটি অবস্থান। একই সঙ্গে এটা ট্রাম্পের উচ্চস্বরে ঘোষিত আমি শক্তিমান এই আমেরিকা তার এই রাজনীতিকেও প্রশ্নবিদ্ধ করে। কারণ সত্যিকার শক্তি নিজের ভাষণে নয়, নিজের সক্ষমতায় প্রমাণ করতে হয়। আর যখন সেই সক্ষমতায় ঘাটতি দেখা যায়, তখনই বড় কথার আড়াল থেকে বেরিয়ে আসে অন্যকে ডেকে নিয়ে আসা, অন্যের ওপরে নির্ভরতা। সুতরাং পাকিস্তানের সম্ভাব্য এই পদক্ষেপকে যদি একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবে পড়তে চাই, তাহলে সেই বার্তাটা খুব স্পষ্ট। মুসলিম বিশ্বের ভেতরকার বিভাজন যত বাড়ছে, ততই বাইরের শক্তির খেলা সহজ হচ্ছে। আর ট্রাম্পের মতো নেতারা যতই শক্তির মুখোশ পরুন, বাস্তব ময়দান ততই বলে দিচ্ছে তাদের যুদ্ধনীতি নির্ভর করছে অন্যের কাঁধে ভর করে, অন্যের ভূখণ্ড ব্যবহার করে এবং অন্য দেশের সেনার উপর ভিত্তি করে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? পাকিস্তান যদি সত্যি ইরান বিরোধী কোনো জোটে সক্রিয় ভূমিকা নেয় এবং যেটা নিতে চলেছে, তাহলে সেটি কি কেবল কূটনৈতিক বাস্তববাদ, নাকি মুসলিম বিশ্বের সঙ্গে এক ধরনের ধিক্কারযোগ্য বিশ্বাসঘাতকতা? বিচার করুন পাকিস্তানের এই সিদ্ধান্ত সম্পর্কে আপনি কি বলবেন? আপনাদের মতামত জানান। ভূ রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।